আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুশিউর অনিক। গেল বছরের ১৯ জুলাইয়ের কথা বলছি। সেই সময়টাতে অনেকের জীবনে ভয়াবহ দিন নেমে এসেছিল। বিগত স্বৈরাচার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ধরে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকেই। এদিন গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত নাহিদ ইসলামকে। তাকে খুঁজতে ডিবি কার্যালয় থেকে সিআইডি অফিস থেকে বিভিন্ন আইন শৃঙ্খলার অফিসের দ্বারে দ্বারে ঘুরেছেন নাহিদের বাবা মা। ফিরে চেয়েছেন আদরের সন্তানকে। নিরাপত্তা শঙ্কায় ছিল সেই সময় হাসনাত সার্জিস সহ সব সমন্বয়করাও। ১৯ জুলাইয়ের বিস্তারিত কি ঘটেছিল তা জানবো শাহাদাত অভ্রর প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের উপর পৈশাচিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয় এই জুলাই। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে। সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। গুম, খুন আর নিখোঁজের বেদনায় ভরে উঠেছিল নিউজ ফিড। তাই ইন্টারনেট বন্ধ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও চলে। ১৯ জুলাই ২০২৪ বন্ধুর বাড়ি থেকে টিভি পরিচয়ে তুলে নেওয়া হয় নাহিদ ইসলামকে। তাকে খুঁজতেই ২০ তারিখ দুপুরে ডিবি কার্যালয়ে আসেন নাহিদের মা ও বাবা। চোখে আতঙ্ক ও মুখে আকুতি নিয়ে বলেছিলেন ফেরত চান সন্তানকে। না, এখনো কোনো সন্ধান পাইনি, তা আমরা সন্ধান চাচ্ছি। দেশবাসীর কাছে বলতে চাই আমার ছেলেকে অতি সহজে দ্রুত যেন আমার ছেলেকে আমার কাছে এনে দেয়। রাত ২:৩০টার সময় ডিবি পরিচয়ে প্রায় ৫০-৬০ জন লোক তাকে যে প্রেশার ক্রিয়েট করছে যে সরকারের সাথে সংলাপে বসার জন্য। তো সে বলছে আন্দোলনের প্রায় ৫০-৬০ জন বন্ধুবান্ধব হত্যা করে এখন সংলাপে কিভাবে হয়। ডিবি কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন নাহিদ ইসলামের কোনো খোঁজ তাদের কাছে নেই। এখন পর্যন্ত আমাদের কম্পাউন্ড বা আমাদের কোনো পার্টি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটের কাছে নাহিদ বা সমন্বয়কারী কেউই নেই। সে সময় সমন্বয়ক ও সহযোদ্ধাদের নিরাপত্তাহীনতার কথা সাংবাদিকদের জানান সার্জিস ও হাসনাত। বলেন সরকারের সাথে কোনো সংলাপ হয়নি। আমরা আজকে খুঁজবো যতক্ষণ পর্যন্ত খোঁজা যায়, কিন্তু সেই সময়ের লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে আবার আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনই হবে। আমরা কখনোই শহীদের রক্ত মারিয়ে আমরা কখনো আলোচনায় যেতে পারি না। আমরা ফিরে যেতে চাই আরেকটু পেছনে। ১৭ জুলাই যখন আইন শৃঙ্খলা বাহিনী শহর জুড়ে খুঁজছিলেন নাহিদ ইসলামকে, তখন তিনি আশ্রয় নেন ধানমন্ডির এ বাড়িতে। এক বড় ভাই বললো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আপনার এখানে একটু থাকতে চাচ্ছে, আমি পাঠাচ্ছি। তাহলে ওকে পাঠান। উনি আসছে। ও তো তখন তো একদম বাচ্চা ছেলে, হচ্ছে চেহারা টেহারা খুব অবস্থা খুব খারাপ, খুবই বিধ্বস্ত। তো আমি ও খেয়ে দিয়ে যখন রুমে গেছে, ও যখন মোবাইল ওপেন করছে, তো আমি তারা জিজ্ঞাসা করলাম যে তুমি মোবাইলটা তো ওপেন করা ঠিক হয় নাই। তবে এখানেও থাকা গেল না বেশি সময়। সন্ধ্যার পর ব্যাগ, ফোন ও জুতা রেখে খালি পায়ে হেঁটে রাত কাটান এক মসজিদে। ধারণা করা হয় নাহিদের ফোন ট্র্যাক করে ১৯ তারিখ খিলগাঁওয়ের এক বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। একই দিন ধানমন্ডির যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাহিদ, সে বাড়ি ঘেরাও করে তুলে নেওয়া হয় আশ্রয়দাতাকেও। সেই নির্যাতন যেন এখনো চোখে ভাসে এই ব্যবসায়ীর। এই দরজায় আমি পরে দেখলাম যে ভেঙে ফেলতেছিল, এখানে এই জায়গাটাতে যে করতেছিল আর জোরে জোরে লাথি মারতেছিল খুব। তো পরে যখন এটা ভেঙে গেছে দেখে আমি দরজাটা খুলে দিছি। পরে ওনারা ঢুকলো, এই দেখি যে ওই দরজার সামনে 2 জন বসা, এই দরজার সামনে 2 জন দাঁড়ানো। সিসি ক্যামেরাগুলো সব নিয়ে গেছে, তুলে ফেলছে, এগুলা করে ফেলছে। তারপরে আবার নিচে সব দারোয়ানদেরকে বেঁধে নিয়ে গেছে। ওই ডিবিআর যেগুলো থাকে এগুলো সব নিয়ে গেছে। ২১ জুলাই সকালে পূর্বাচলে অচেতন অবস্থায় নাহিদকে পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কি, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেই গুম, হত্যা আর নির্যাতনের
মসনদ ভেঙে যায় ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেদিন নাহিদের মুখে উচ্চারিত হয়েছিল নতুন বাংলাদেশের কথা। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। শাহাদাত অভ্র, এখন ঢাকা। সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা দেওয়ার যে আইনি প্রক্রিয়া, তার নাম হচ্ছে কারফিউ। এই সময় নিয়ম অমান্যকারীদের সরাসরি গুলি করার নির্দেশনাও রয়েছে আইনে। তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা কারফিউকে তোয়াক্কা না করে এগিয়ে গেছে বীর দর্পে। বুলেটের সামনে ভীতি উপেক্ষা করে 15 দিনের কারফিউর মধ্যেও আন্দোলন করে হটিয়েছে সেই সময়কার স্বৈরাচার শাসককে। জুলাই কারফিউ স্মৃতিচারণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। জুলাই 2024 সংঘাত, থমথমে সারা দেশ, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশের অন্তত 47 জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলাফল বিপুল প্রাণহানি, স্থাপনা ভাঙচুর, আগুন আর হাহাকার। শুরুটা উত্তরের জেলা রংপুরে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসিকতা নাড়িয়ে তোলে ছাত্র জনতার বিবেক। প্রতিবাদে পরের দিনগুলোতে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাধা আসে পতিত আওয়ামী লীগ, তাদের পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে। আরও ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। যা প্রতিহত করতে গিয়ে প্রতিদিন বাড়ে লাশের সংখ্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হন আপামর জনতা। শুরু হয় গণ অভ্যুত্থান। পরিস্থিতি সামাল দিতে না পেরে 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার। সেনানিবাস ছেড়ে সড়কে সড়কে নেমে আসে দেশের 3 বাহিনীর সদস্যরা। তাদের কাছে ভারী মারণাস্ত্র। 2007 সালের পর দেশবাসী আবারও সাক্ষী হলো কারফিউ। 20 জুলাই থেকে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। জমায়েত ঠেকাতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে চলে ছাত্র গ্রেপ্তারের আদি খেলা। তবুও থামে না ছাত্র জনতা। আমরা আন্দোলন করে আবার বাড়ি ফিরে আসতে পারি না। আমরা আসলে আমাদের বন্ধু বা দূরের কোনো রিলেটিভের বাসায় 5-6 দিন থেকে গেছি। কারফিউটা ছিল আমাদের ভিতরে মানে মৃত্যু সনদ পাওয়ার মতো। আমরা পুলিশ দ্বারা খুবই নির্যাতিত হই। স্পেশালি আপনার কারফিউ জারির পর থেকেই আমাদের বাসায় পুলিশ আসে, আমাদের বাবা মাকে অপমান করা হয়। বন্ধুদের সাথেও আমরা ঠিকমতো দেখা গেল কি একসাথে হইতে পারি নাই, ইন্টারনেট কানেকশন ছিল না। তারপর আমরা যেভাবে পারছি একজনের সাথে একজনের কমিউনিকেশন করে আমরা রাজপথে নামছি, আন্দোলন করছি। তবে আবু সাঈদ মুগ্ধর মৃত্যু শোকে বিহ্বল শিক্ষার্থীরা কারফিউ বা অস্ত্রে দমে না। জীবন বাজি রেখে বন্দুকের সামনে পরের দিনও রাজপথ কাঁপায় তারা। একজন এখান দিয়ে যেত, একজন ওখান দিয়ে যাইতাম, যার পর আমরা সবাই গোল চত্বরে গিয়ে অ্যাড হইতাম। ওখান থেকে পরে আমরা সবাই সাথে আস্তে আস্তে আমরা আগাইতাম ছাত্র আন্দোলনে। 24টা হচ্ছে আমরা চোখের সামনে দেখেছি প্রত্যেকটা মানুষ কিভাবে আর কি ভয়কে দূর করে দিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেটাও দেখেছি। কিভাবে এক একটা মানুষকে গুলি করে মারা হয়েছে, মানুষ হিসেবে গণ্য করা হয়নি। জুলাইয়ের শেষ 10 দিন কারফিউ শিথিল আর জোরদারের মধ্যে নানান কৌশলে রাজপথ দখলে নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন ছাত্ররা। নিশ্চিত গুলি জেনেও কারফিউ ভাঙে তারা। যদি আন্দোলনে যাই, আমরা ভেবে নিয়েছি ওই দিন রাতে বাসে ফিরবো না। সেই সিদ্ধান্ত নিয়ে গেছি। বাবা মাকে ফোন করে বলছি আমি আইসা ফোন দিচ্ছি,
কিন্তু যদি না ফোন দিতে পারি তাহলে বুঝবা যে আমি মারা গেলাম। ভয় অবশ্যই ছিল, কিন্তু ভয়ের থেকেও বেশি ছিল যে আমরা আসলে আমাদের ভাইয়ের হত্যার যে বিচারটা, এই বিচারটা আমরা চাই। 31শে জুলাই হাইকোর্ট মোড়ে কারফিউ ভেঙে আটক হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর। তিনি জানালেন সেদিনকার ভয়াবহ স্মৃতি। গণগ্রেফতার চলছিল, তখন যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো সেই দিন সকালবেলা যখন আমাদের ক্যাম্পাসে 11টার দিকের কর্মসূচি থাকে, যেহেতু গণগ্রেফতার চলছিল তাই মাত্র 5 জন স্টুডেন্টসদের উপস্থিতি পাই আমরা ক্যাম্পাসে। আমরা ক্যাম্পাস থেকে 5 জন যাত্রা শুরু করি। সো আমরা যাচ্ছিলাম, তখন রমনা হয়ে যাচ্ছিলাম 2 জন করে। 2 জন পিছনে থাকতাম, 2 জন সামনে থাকতাম। তখন আমাদের সাথে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 2টা আপু যুক্ত হয়। সো আমরা 2 জন করে এগুতাম, আর কর্মসূচি যেদিকে হতো সেদিকে গিয়ে আমরা একত্রিত হতাম। 2রা, 3রা ও 4ঠা আগস্টেও বারবার কারফিউ ভেঙে সরকার হটানোর আন্দোলন বেগবান হয় ছাত্র জনতার সম্মিলনে। অবশেষে এলো কাঙ্ক্ষিত 5ই আগস্ট। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে ঢুকতে থাকেন ঢাকায়। এরই মধ্যে খবর আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার। অবশেষে অর্জিত হয় জনতার রক্তের জয়। রকিবুল রাহা।